এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেই বিষয়টা নিয়ে আলোচনার সূত্রপাত করবেন মাসকাত ভাই, কিন্তু কর্নেল শরীফকে আমরা একটু শুনবো যে মাসকাত ভাই, বাংলাদেশে অবাধ স্বচ্ছ জাতীয় নির্বাচনটার জন্য অরাজনৈতিক নিরপেক্ষ সরকার যেমন লাগবে, মাঠ পর্যায়ে মানে নির্বাচনী নিরাপত্তায় একটা বড় ডিমান্ডের জায়গায় থাকে হচ্ছে সশস্ত্র বাহিনী। বলা হয় যে সশস্ত্র বাহিনী থাকলে একটা নির্বাচন ভালো হবে, বা আশা করা হয়। আওয়ামী লীগের আমলে যদিও সেই আশার গুড়ে আমরা সাংঘাতিক বালি পড়তে দেখছি, কিন্তু এখন যে নির্বাচনটা আমাদের সামনে আছে, যেইটাতে আমরা আশা করতেছি যে সশস্ত্র বাহিনী নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত হয়ে তার দায়িত্ব পালন করবেন। সর্বশেষ 21শে নভেম্বরের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সেটি বারবার স্মরণ করিয়ে দিয়েছেন। আপনি কি মনে করেন, আপনার আস্থা আছে কিনা এই আর্মি রাস্তায় থেকে একটি লেভেল প্লেইং ফিল্ড, একটি ভালো নির্বাচন পরিচালনা করতে সিভিল প্রশাসনকে সাহায্য করবে? মাসকাত ভাই, আমরা কর্নেল শরীফের কাছ থেকেও জানতে চাইব এটি। আমার পর্যবেক্ষণে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে 2024-এর জুলাইয়ের প্রথম দিকটাতে, মানে আমি বলবো যে এই অভ্যুত্থান শুরু হবার প্রথম দিকটাতে কারফিউ জারি করার পর কিছু সশস্ত্র বাহিনীর সদস্যের দেখা গেছে যে তারা সরকারের দায় অর্ডার পালন করছে, কিন্তু তারপরে যে আমরা দেখলাম যে দেশের জনগণের পক্ষে দাঁড়িয়ে যাওয়া বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের, সেটা তাদেরকে কিন্তু এই জুলাই বিপ্লবের অংশ করে ফেলেছে। এবং 5th অগস্টের পরে ধরুন এই যে পুলিশ বাহিনী ভঙ্গুর হয়ে গিয়েছিল, তাদের কনফিডেন্স হারিয়ে ফেলেছিল, সেই অবস্থাতে আজ পর্যন্ত দেশের যে শান্তি শৃঙ্খলা রক্ষার চেষ্টা একটি প্রতিষ্ঠান হিসেবে সশস্ত্র বাহিনী করেছে, এবং আমরা তো কিছু কিছু ভিডিও দেখেছি যেখানে তারা জনগণের সঙ্গে কথা বলে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করার চেষ্টা করছে, সেখানে তাদের আন্তরিকতা চোখে পড়েছে। এবং আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশের যে সেনাবাহিনী তা কিন্তু সেই 1971-এর গর্বকে ধারণ করে। মানে আপনি খেয়াল করেন যে ওই সময় এই সশস্ত্র বাহিনীর কর্মকর্তা এবং সৈনিকরাই রিভোল্ট করেছেন এবং তারা স্বদেশকে মুক্ত করার জন্য সম্মুখ সমরে অংশগ্রহণ করেছেন। সেই স্পিরিটের একটা আর্মি। কিন্তু মধ্যবর্তী সময়ে আমরা যেটা দেখেছি যে ফ্যাসিস্ট কালে নতজানু জেনারেলদের আমাদের চোখে পড়েছে, যারা দেশের সার্বভৌমত্বকেও সেইভাবে গুরুত্বের চোখে দেখেননি, এবং সেটা সশস্ত্র বাহিনীর একটা দুর্নাম তৈরি করেছে প্রতিষ্ঠান হিসেবে। পিলখানা ট্র্যাজেডিও সেখানে বলবো যে তাদের মনোবল ভেঙে ফেলেছে। কাজেই এই সশস্ত্র বাহিনী 5th অগাস্টে যেভাবে আবার জনগণের সঙ্গে একটা বিপ্লবের অংশ হয়ে গেল, তারা এই সুযোগ হাতছাড়া করবে বলে মনে হয় না। এবং আমার ধারণা যে তারা সুচারুরূপেই দায়িত্ব পালন করবে। আমি তাদের অন্তত 2, 3, 4, 5 অগস্ট 2024-এ যে ভূমিকা দেখেছি, পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষায় যে আন্তরিকতা দেখেছি, তাতে আমার আস্থা না রাখার কোনো কারণ বলে মনে হয়। মাসকাত ভাই, আপনাকে ধন্যবাদ। আমি কর্নেল শরীফ, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আর্মি কি আসলে রেডি? আর্মি কি আসলে সেই পরিমাণ নিরপেক্ষ? জুলাইয়ের যোদ্ধা হিসাবে, বা জুলাইকে যারা সম্ভব করেছে, মানে জুলাই আগস্টে, তাদের মধ্যে অবশ্যই সেনাবাহিনী একটা রোল, মারাত্মক ভালো রোলই প্লে করেছে। কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু সেনাবাহিনীর সঙ্গে বিভিন্ন ছোট বড় কনফ্লিক্টে জড়াতে দেখেছি অন্যান্য জুলাইয়ের যারা অ্যাক্টর আছেন তাদের সঙ্গে। আপনি এখন কীভাবে দেখেন যে আর্মি কি আসলে একটা ভালো নির্বাচন করতে চায়, করবে, নাকি নিজেরাই আসলে একটা খারাপ নির্বাচন হোক এরকম চায়, তাদের আসার পথটা একটু সুগম হোক এরকম চায়? আপনার কাছে কি মনে হয় কর্নেল শরীফ? ধন্যবাদ। বাংলাদেশ সেনাবাহিনীকে সবসময় বলা হয় দেশপ্রেমিক সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় একটা নির্দিষ্ট কমান্ডের আন্ডারে চলে, এবং এই কমান্ডের দায়িত্বে থাকেন যিনি বাহিনী প্রধান, লাইক সেনাবাহিনী প্রধান। বাট বাংলাদেশ কনস্টিটিউশনে সম্ভবত 68 or 69-এ যেটা আছে, এই বাহিনী প্রধান নির্বাচনের দায়িত্ব হচ্ছে যারা হু ইজ ইন পাওয়ার, লাইক ফ্যাসিবাদ সরকারের প্রধান এই বাহিনী প্রধানকে নির্বাচন করেছে। তা আমার বন্ধু একটু আগে সেনাবাহিনী নিয়ে এত সুন্দর সুন্দর কথা বললেন, একজন প্রাক্তন সেনা সদস্য নিয়ে আমি অত্যন্ত গর্বিত। এর সাথে আমি আরো বলতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনী যে ওথ, যে দেশ এবং দেশের সংবিধান রক্ষার জন্য তারা জীবন উৎসর্গ করতে প্রস্তুত, জল স্থল আকাশ পথে যেখানে যাইবার আদেশ করা হবে সেখানে যারা দায়িত্ব পালন করতে বাধ্য থাকবে। আমাদের এই সেনাবাহিনী
যে 5ই অগস্টের পরে 8ই অগস্ট পর্যন্ত বাংলাদেশে কখনো এই দেশে কোনো সরকার ব্যবস্থা ছিল না। তখন আমাদের জেনারেল ওয়াকার সেনাবাহিনী প্রধান স্ট্রিক্টলি বলেছিলেন যে আমার ক্ষমতার প্রতি কোনো মোহ নাই, এবং বারংবার উনি বলেছেন যে আমার সেনাবাহিনী তাদের দায়িত্ব পালন করার পর তারা সেনানিবাসে ফেরত যাবে। তো তাদের যে আচরণ, কথাবার্তা, ব্যবহার সবকিছুই কিন্তু স্বদেশপ্রেমিক, দেশপ্রেমিক সেনাবাহিনীর উজ্জ্বল উদাহরণ। এর সঙ্গে আমি আরেকটা জিনিস মনে করে দিতে চাই যে এর আগেও সেনাবাহিনী অনেকবার কিন্তু ইলেকশনে রাজপথে ছিল, কিন্তু যে আরপিও যেটা জনপ্রতিনিধিত্ব আদেশ 1972, এখান থেকে সংশোধন করে ল এনফোর্সমেন্ট এজেন্সি, আইন প্রণয়নকারী সংস্থার থেকে কিন্তু সেনাবাহিনীর নামটা বাদ দেওয়া হয়েছিল। হয়তো বাদ দেওয়া হয়েছিল প্রত্যেকে তার রানিং গভর্নমেন্ট তার নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য। এইবার অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন আর্টিকেল 118 থেকে শুরু করে 126 পর্যন্ত যে নির্বাচন কমিশনের দায়িত্ব আছে, দায়িত্ব প্রাপ্তির পরে ওনারা কিন্তু আবার এইটাকে ল এনফোর্সমেন্ট এজেন্সির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছেন, এবং বারবার যেটা বলতে চাচ্ছেন যে আমরা এই ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে সর্বোচ্চ নিরপেক্ষতার দায়িত্ব পালন আশা করছি। গত 21 তারিখে যখন প্রধান উপদেষ্টা ক্যান্টনমেন্টে এসে যে বক্তৃতা দিয়েছিলেন, তারপর ওখানেও কিন্তু সশস্ত্র বাহিনীর কাছ থেকে উনি বারংবার নিরাপত্তার প্রত্যাশা করছেন, কারণ উনি অত্যন্ত কনফিডেন্ট সেনাবাহিনীর প্রতি। বাট কিছু কিছু গোষ্ঠী আছে যে সেনাবাহিনীকে বারংবার বিতর্কিত করছে, যেটা সত্যি অত্যন্ত বেদনাদায়ক। এই ব্যাপারে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। কর্নেল শরীফ, আমাদের একটা কৌতূহল আছে যে আমরা কিন্তু আওয়ামী লীগের হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি আদালতের রায়ে খুনি হিসেবে বিবেচিত হয়েছেন, বা তার যে তিনটা ইলেকশন, এর মধ্যে যদি 14, 18, 24 আমরা বলি, সেই ইলেকশনের সময় তার এই ইলেকশনটি নির্বিঘ্নে করার জন্য এই সেনাবাহিনী তাকে সাহায্য করেছে, আমি এরকম বলব, কোনো সময় দাঁড়িয়ে থেকে, কোনো সময় অ্যাক্ট করে। তো এইবার আমরা মানে এই সেনাবাহিনী যে আসলে এরকম কারো হয়ে কাজ করবে না, এটা আমরা কেমনে বিশ্বাস করব, বা বিশ্বাস করা আমাদের কারণ কি? বিশেষ করে যে সেনা প্রধানকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়োগ করেছিলেন, সেই সেনা প্রধানই যখন আবার সেনা প্রধান থাকেন, তখন তিনি মানে আমরা কেমনে এটা বিশ্বাসটা কেমনে করব? এই জন্যই কিন্তু আমি প্রথম যেটা বললাম, অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন রুল সেনা প্রধান বা নৌবাহিনী প্রধান বা বিমান বাহিনী প্রধান নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগটা যদি যিনারা নিয়োগ দেন তারা রানিং গভর্নমেন্ট, তারা যদি তাদের উদ্দেশ্য সার্থক করার জন্য নিয়োগ দেন, তাহলে তো এটা হবেই। দিস ওয়ান ম্যান শো কমান্ড। আর এখন যারা আমাদের যে উচ্ছৃঙ্খল, আমার বন্ধু যেটা বললেন, সেনাবাহিনীর কিছু উচ্চাভিলাষী জেনারেলরা তাদের ব্যক্তিগত উদ্দেশ্য সার্থক করার জন্য ডিজিএফআই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অংশ নয়। ডিজিএফআই বাংলাদেশ সেনাবাহিনী, আর্মি, নেভি, এয়ারফোর্স, দেন এমওডিসি, পুলিশ, সিভিল সবাই মিলে চাকরি করে। ওখানে কোনো নির্দিষ্ট কোনো ইউনিফর্ম নাই। তো তাদেরকে ওইখানে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের প্রাইস পোস্টিং, আর যাকে দায়িত্ব দেওয়া হয়েছে উনি হয়তো ওই পদের জন্য যোগ্যতা না। তো যোগ্যতা না থাকার পরও যেহেতু তাকে এটা পুরস্কার দেওয়া হয়েছে, সে কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খুশি করার জন্য তাকে প্রভু বানিয়ে নিজে তার সাথে দাসত্ব প্রকাশ করছে। কিন্তু এটা সেনাবাহিনী বা একটা ডিফেন্স ফোর্সের বৈশিষ্ট্য নয়। আবার যেটা আমি যেমন বললাম, কর্নেল শরীফ, আপনি তো শিক্ষক মানুষ, আমাদেরকে যদি একটু সরল করে কইতেন যে যেই সেনাবাহিনী ফেসিবাদের পাহারাদার বা দোসর হিসেবে কাজ করছে, সেইটা সেনা প্রধানই হোক আর সেনাবাহিনীর অন্যান্য মানে কি বলে উচ্চাভিলাষী অফিসাররাই হোক, সেই সেনাবাহিনী হঠাৎ করে ভালো হয়ে গেল কেন, বা ভালো হয়ে গেছে এটা আমরা কেমনে বুঝবো? মহোদয় খালেদ মুহিউদ্দিন সাহেব, আপনি কিন্তু একজন প্রাক্তন বিসিএস অফিসার, ইউ নো দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ রুলস এন্ড পলিসি। অ্যাজ এ সচিব যদি কোনো ডিসি সাহেবের একটা নির্দিষ্ট কোনো আদেশ দিয়ে থাকেন, ওনাকে আদেশটা পালন করতে হয়। ঠিক এমনি করে সেনাবাহিনী প্রধান যদি জেনারেল অফিসার কমান্ডিং জিওসি দের এই আদেশ দিয়ে থাকেন, দ্যাট অর্ডার কামস আপ টু বটম। উপর থেকে যখন আদেশ বা নির্দেশ যদি করাপ্টেড হয়, তাহলে
সাধারণ জনগণ বা সাধারণ সেনাবাহিনীর সদস্যকে কখনোই আইনের কাঠগড়ায় তোলা সঠিক হবে না। ওকে ওকে, আপনাকে ধন্যবাদ। আমি মাসকাত ভাই আপনার কাছে কি আমি নতুন প্রসঙ্গ নিয়ে আসবো, নাকি আপনি এই ব্যাপারে এই প্রসঙ্গে একটু বলার আছে, সেটা হচ্ছে যে ধরুন মইনুল আহমেদ যেভাবে আমরা এটা ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট প্রণব মুখার্জির আত্মজীবনীতে দেখেছি, হ্যাঁ ওই যে সেখান থেকে দিল্লি থেকে ঘোড়া উপহার নিয়ে এসে যেভাবে বাংলাদেশকে একটা ছায়া উপনিবেশ হিসেবে তৈরি করলেন, বা তারপরে আমরা পিলখানায় তার যে নিষ্ক্রিয়তা দেখলাম, এবং এরপরের যে সেনা কর্মকর্তারা তারাও অন্ধভাবে ফ্যাসিজমকে এখানে আমার একটা ছোট্ট অ্যানেকডোট আছে। এইটা হইলো যে জেনারেল মঈন কিন্তু পরে অস্বীকৃতি জানাইছেন যে প্রণব মুখার্জির কাছে তিনি এরকম কোনো কথা বলেন নাই। তার লেখালেখির মধ্যেও তিনি বলছেন যে এটা বলেন নাই, ওইটা উনি বানায় বানায় বলছেন। আমার কাছে মনে হয়েছে প্রণব মুখার্জিরে বিশ্বাস করার থেকে আমি বরং জেনারেল মঈনের কথাটা বিশ্বাস করছি বেশি, কারণ আসলে এটা প্র্যাকটিক্যালি এটা লজিক্যাল না। মানে প্রণব মুখার্জিকে গিয়ে উনি বলবেন যে আমার চাকরিটার ব্যাপারে একটু শেখ হাসিনাকে বলে দেন, আর উনি বলবেন যে হ্যাঁ আমি বলে দিছি, এটা জানি কেমন টু গুড টু বি ট্রু। না, পরবর্তীতে ব্যাপারটা আমরা সেরকমই দেখলাম না যে ও আচ্ছা, মানে ফলটা তাই হয়েছে। সুজাতা সিংকে তো আমরা দেখলাম যে এরশাদকে ডিকটেট করার চেষ্টা করছে, তাই না? তাই সুজাতা সিং, তারপরে ওখানে তারেক সিদ্দিকী, উনিও তো একজন জেনারেল, উনি যেরকম করাপশনের মধ্যে নিয়ে গেলেন এবং সেনাবাহিনীতে মেধা ও যোগ্যতার পরিবর্তে তেলাঞ্জলি দেয়া এবং দলীয় আনুগত্যকে যেভাবে প্রধান করে তুললেন, অর্থাৎ এই যে ক্রমান্বয়ে অপেক্ষাকৃত ব্যক্তিত্বহীন এবং অদেশ প্রেমিক এবং টাকা পয়সার প্রতি বেশি আগ্রহী বা ক্ষমতার প্রতি আগ্রহী লোকদেরকে ধীরে ধীরে যে প্রমোশন দিয়ে সামনে নিয়ে আসে, এইভাবে এই প্রতিষ্ঠানকে তারেক সিদ্দিকীর নেতৃত্বে ধ্বংস করে দেয়া হয়েছে। সেই ধ্বংসস্তূপ থেকে আসলে ওই 2, 3, 4, 5 অগাস্টে এই সশস্ত্র বাহিনীটি আবার উঠে দাঁড়িয়েছে, এবং তাহলে এই যে শেষ সুযোগ জনগণের জন আস্থা অর্জনের এবং সুনাম পুনরুদ্ধারের, সেই সুযোগটা এই সেনাবাহিনী কি আর হাতছাড়া করতে চাইবে? মানে সেটাই আমার কাছে আর কি প্রশ্ন। আপনাকে ধন্যবাদ মাসকাত ভাই। আমি পরবর্তী প্রসঙ্গে যেখানে যেতে চাই সেটা হচ্ছে যে আপনারা জানেন যে চট্টগ্রামের একজন জামায়াত নেতা, চট্টগ্রামে একজন জামায়াত নেতা নির্বাচনের সময় প্রশাসনের দলীয় প্রভাব ধরে রাখার ব্যাপারে বা দলীয় ভাবে কিভাবে কাজ করতে হবে সেভাবে তার একটা যে ইচ্ছা বা বাসনার কথা তিনি জানিয়েছেন। এটার আবার পুলিশ প্রশাসন এটা খুব সাংঘাতিকভাবে প্রতিবাদ করেছেন। জামায়াতের কেন্দ্রীয়ভাবে জামায়াত ইসলামীও কেন্দ্রীয়ভাবে বলেছে যে তারা তার এই বক্তব্য তারা সমর্থন করে না। কিন্তু সম্প্রতি ঢাকা ও চট্টগ্রামের মহানগরের যে 2 পুলিশ প্রধান তারা গুলি এবং ব্রাশ ফায়ারের ব্যাপারে যে নির্দেশনা দিয়েছেন তাও আপনি দেখতেছেন। সেক্ষেত্রে পুলিশের বা যারা সিভিল প্রশাসন আছেন, শরীফ ভাই আপনি তাদের কে আসলে কিরকম দেখছেন? তাদেরকে নিরপেক্ষ মনে হইতেছে কিনা? রাজনৈতিক দলগুলি কিন্তু তাদের ডিজায়ার জানায় ফেলছেন। তারা কি রাজনৈতিক দলগুলি কিন্তু এইটা বলতেছে না যে আওয়ামী লীগ যেরকম করতো আমরা সেরকম আর করবো না, তারা বরং বলতেছে আওয়ামী লীগ যেগুলি করতো সেগুলো এখন আমরা করব। এটা এনসিপি হোক, বিএনপি হোক, জামাতে ইসলামী হোক, তাদের ডিজায়ারটা ইন্টেনশনটা আমরা এরকমই দেখতে পাচ্ছি যে তোমরা এতদিন আওয়ামী লীগের হয়ে কাজ করছো, এটা খারাপ কাজ করছো, এখন আমাদের হয়ে কাজ করো, তাহলে এটা ভালো হবে। ধন্যবাদ। আমরা এমন এক পরিস্থিতিতে দেশে বসবাস করছি, প্রচন্ড আস্থাহীনতার আস্থার সংকটে বসবাস করছি। কারণ কোন দেশ যখন সঠিকভাবে দাঁড়িয়ে থাকে মেইনলি 3টা পিলার উপরে, একটা হচ্ছে এক্সিকিউটিভ, একটা লেজিসলেটিভ, আর একটা হচ্ছে জুডিশিয়ারি। এখানে এক্সিকিউটিভের ভিতরে টোটাল আমাদের শুধু ম্যাজিস্ট্রেট, ডিসিএসপি নয়, আমাদের পুলিশ প্রশাসনও আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভের ভিতরে পড়ে। সেই অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনটাকে যদি এমন ধিক্কার ভাবে বলা হয় যে অমুক সরকার বা আমি যতদিন আছি আমার কথা চলবে না, এটা ওটা, এটাকে আমি এত বেশি ইম্পর্টেন্ট দিচ্ছি না। ওই সেম মিডিয়া হিরো বা বর্তমান বিতর্কিত হওয়ার জন্য বা দেশ বিদেশে পরিচিত হওয়ার জন্য মাঝে মাঝে যে ওয়ার্ল্ডে কিছু কাজ করে, সাইপ্যাথ যেমন করে কোন স্কুলে ঢুকে 10 জন 15 জন বাচ্চাকে গুলি করে মারে, সমগ্র ওয়ার্ল্ডে শিরোনামে আসার জন্য আমার মনে হচ্ছে এই দৃষ্টি। কারণ সচেতন ব্যক্তি যাদেরকে আমরা আইন প্রণয়নকারী সংস্থার সদস্য হিসেবে আইন যারা তৈরি করেন
পার্লামেন্টের সদস্য হিসেবে তৈরি করব, তাদের যদি মানসিকতা এটা হয়, তাহলে উনি দেশের আইন নিয়ে কি খেলবেন, আর দেশের আইনই বা কি তৈরি করবেন? এটা সত্যি হাস্যকর। মাসকুদ ভাই, আপনি যদি এই ব্যাপারে একটু মন্তব্য করেন তাহলে আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। আসলে এত বছরেও কেন যে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা ক্যাডারটা তৈরি করা গেল না, যারা ধরেন আপনার রিটার্নিং অফিসার হতে পারেন? জনপ্রশাসনের উপরে আসলে ওই 15 বছরের নানান রকম ভোট, তার মধ্যে যে লাইলাতুল ইলেকশন বা রাতের ভোট, এ সমস্ত দেখার পর জন আস্থা ফিরে আসা খুব কঠিন। বলা যায় যে এই ইলেকশনটাই হতে যাচ্ছে তাদের অ্যাসিড টেস্ট, যে এই পুলিশ এবং প্রশাসনের কি কোনো মনোজগতে পরিবর্তন ঘটেছে, নাকি তারা যেভাবে দেখেছে যে আগে তারা একটি রাজনৈতিক দলকে অন্ধ সমর্থন দিয়ে নিজেদের আখের গুছিয়েছে, সামনেও আরেকটি রাজনৈতিক দলকে জোর করে ক্ষমতায় নিয়ে গিয়ে আবার আখের গুছাতে চাইছে। কাজেই এখন এটা বলাটা আসলে, আমি ওই যে যেটা বলে যে জ্যোতিষশাস্ত্র চর্চার মতো হবে। ওকে, লেটস সি কি রেজাল্ট আসে, আউটকাম দেখে আমরা বলতে পারবো। পরবর্তী প্রসঙ্গে আমি যেতে চাই, এটা কর্নেল শরীফকে দিয়ে শুরু করতে চাই, যে সেটা হচ্ছে যে আপনি জানেন যে গত সপ্তাহে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন। আমরা এই পর্যন্ত এই বৈঠকটা সম্পর্কে যা জানি সেটা হচ্ছে যে বৈঠকটা 45 মিনিট স্থায়ী হয়েছিল এবং দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয় তাদের মধ্যে আলোচনা হয়েছে। তো এখন আপনার কাছে কি মনে হয় যে তাদের মধ্যে কি আলোচনা থাকতে পারে? অনেকে বলতেছেন, যারা আসলে আওয়ামী লীগ সমর্থক, তারা বলতেছেন যে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসা বা আওয়ামী লীগের রাজনীতি শুরু করার ব্যাপারে ভারতের যে একটা মনের ইচ্ছা আছে, সেই ইচ্ছাটা অজিত দোভাল প্রকাশ করতে গেছেন। অনেকে আবার বলতেছে যে খলিলুর রহমান আবার ওই ইচ্ছাটা প্রকাশ যাতে তাদের না পায় সেজন্য তাদের কাছে তদবির করতে গেছেন। আপনার কাছে কি মনে হয়? আপনার কর্নেল দেখেন, this is a very challenging and important question because out of two country their security conference that is very very important. আমাদের যে খলিলুর রহমান উনি গিয়েছেন, উনি নিরাপত্তা উপদেষ্টা, ওখানে অজিত দোভাল যিনি আছেন, তা আমি সবাই জানি যে মিটিং এর অস্তিত্ব 45 মিনিট হয়েছিল, কিন্তু তার আগে যে প্রাক এবং উনি যে আগে গিয়েছেন অফিসিয়ালি অ্যাজ এ ডিপ্লোম্যাট হিসেবে যে কথা মানুষ বলে, যে অন দ্য স্পটে যেটা কথা বলে, তার আগে বা পরে বেশি কথা হয়। তা আমাদের একটু বেশি ইম্পর্টেন্স দিতে হবে যে কথাগুলো মিডিয়াতে এসছে সেটার গ্রহণযোগ্যতা থেকে প্রি এবং পোস্ট, কারণ উনি আগে গিয়েছেন এবং পরে এসছেন, এইটা নিয়ে আমাদের রিসার্চ করতে হবে। কোন দেশের ভিতর সম্পর্কের জন্য আমাদের ডিপ্লোম্যাট, দেন ইনফরমেশন, দেন টেকনোলজি অ্যান্ড মিলিটারি মুভমেন্ট, যেহেতু এটা ডিফেন্স রিলেটেড, এই দৃষ্টিকোণ থেকে আমাদের ডিপ্লোম্যাটের ব্যাপারটা খুব, যদিও এটা বাইলেটারাল ইস্যু না, এটা হচ্ছে সিকিউরিটি কনসার্ন নিয়ে। রিসেন্টলি আমাদের একজন সর্বোচ্চ কোর্ট যে প্রাক্তন প্রধানমন্ত্রীর ফাঁসির আদেশ দিয়েছে, তারপর পরই কিন্তু এই ঘটনা, এটা আমাদের কিন্তু সত্যি ভাবিয়ে তোলে এটার ভিতর প্রকৃত রহস্যটা কি। মাসুদ ভাই, আপনার কাছে কি মনে হয় সরকার এগুলিকে, আসলে আমরা সরকারকে খুব প্রকাশ করতে দেখি না। এখন কার্ডে দুইটা জিনিস আছে, ঢাকা চায় যে হাসিনাকে ফেরত নিতে, শেখ হাসিনাকে ফেরত নিতে, অন্যদিকে ভারতকে আমরা প্রায় দেখছি যে বাংলাদেশে অন্তর্ভুক্তিকালীন নির্বাচন চায়, যেটার আসলে বিটুইন দ্য লাইন্স অর্থ হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে নাও। আপনি কোনটা মনে করতেছেন? আসলে খলিল সাহেব কি দোভাল সাহেবের সাথে বৈঠক করলেন এগুলি এজেন্ডা নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে? কি মনে হয় আপনার, নির্বাচনের বড় প্রভাব আসবে? যেহেতু ওনারা অফিসিয়ালি তেমন কিছু জানালেন না, তবে ওই যে বিভিন্ন মিডিয়া বিশ্লেষণ থেকে কিছুটা আঁচ করা গেল। তার মধ্যে অবশ্য অনেক মিডিয়া আছে যারা অনেক বাড়িয়ে টাড়িয়ে লেখে, কিন্তু যতটুকু বোঝা গেল তা হচ্ছে যে বাংলাদেশের পক্ষ থেকে তো এটা অবশ্যই একটা কনসার্ন যে ধরুন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উনি তো আছেনই দিল্লিতে, সেটাও আবার ধরুন ওই ওসামা বিন লাদেন পাকিস্তানে লুকিয়ে থাকা বা মোল্লা ওমর আফগানিস্তানে লুকিয়ে থাকার মতো নয়, এটা রীতিমতো ভিআইপি মর্যাদায় লুটিয়েন্সে বসে বাংলাদেশে অডিও ভাষণ দিয়ে নানান জায়গায় না, ভিআইপি মর্যাদা মনে নাই, থাকলে তো এতদিন একটা প্রেস কনফারেন্স সাংবাদিকদের সাথে কোন একটা বৈঠক টৈঠক কিছু একটা তো করতেন উনি। আমার মনে হয় না তিনি ভিআইপি মর্যাদায় আছেন।